একাদশ শ্রেণীতে সেমিস্টার 2 যারা পরীক্ষা দিতে চলেছ এবং যাদের সংস্কৃত আছে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি 2 নম্বরের যে 3টি প্রশ্ন সংস্কৃত ভাষায় লিখতে হবে সেইটি আমি প্রতিজ্ঞা সাধনম থেকে মোট 15টি প্রশ্ন সংস্কৃত ভাষায় কিভাবে লিখতে হবে সেটি নিয়ে আলোচনা করেছি এবং লিখে দিতে চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করেছি। আর এখানে যে প্রশ্নগুলি বলেছি সেইগুলিই আশা করছি কমন পেয়ে যাওয়ার মতনই, এখান থেকে কমনই পাওয়া যায় প্রতিজ্ঞা সাধনম থেকে সংস্কৃত ভাষায় লেখার জন্য। এর বাইরে আর কিছু করতে হবে বলে আমার মনে হচ্ছে না। তবুও যদি এখান থেকে কমন না পাওয়া যায়, কি করে সংস্কৃত ভাষায় লেখা যাবে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওর শেষে। তো এখন আমি সংস্কৃত ভাষায় যে 15টি প্রশ্ন আলোচনা করেছি সেটি বলছি। প্রথম প্রশ্নটি, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশস্য রচয়িতা ক? আর আমি দেবনাগরীতেও লিখেছি নিচে, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশস্য রচয়িতা ক। প্রতিজ্ঞা আর এই প্রশ্নটির মানে হচ্ছে প্রতিজ্ঞা সাধনম এই গদ্যাংশটির রচয়িতা কে? আমরা সংস্কৃত ভাষা না জানলেও ওটা পড়ে মোটামুটি বুঝতে পারছি এটা কি জানতে চেয়েছে। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি কে লিখেছেন? তো উত্তরটাও আমি সংস্কৃত ভাষায় লিখেছি এবং বাংলা দেবনাগরী দুটোতেই লিখে দেবার চেষ্টা করেছি। যারা দেবনাগরী লিখতে অভ্যস্ত, ভালো পারে, তারা দেবনাগরীতে লিখলেই আমার মনে হয় ভালো হবে। যারা একদমই পারবে না তারা বাংলাতেই লিখবে, কিন্তু ভাষাটা সংস্কৃত হতে হবে। তো উত্তরটি কী হয়েছে? প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশস্য রচয়িতা অম্বিকা দত্ত ব্যাসঃ। 2 নম্বর প্রশ্নটি, প্রতিজ্ঞা সাধনম কোন গ্রন্থের অংশ? আর সংস্কৃতে পড়লে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশস্য কস্মাৎ গ্রন্থাৎ গৃহীতঃ। আমার পড়তে একটু ভুল হয়েছে। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশম কস্মাৎ গ্রন্থাৎ গৃহীতঃ। এর উত্তরটি হবে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশম অম্বিকা দত্ত ব্যাস বিরচিতস্য। শিবরাজবিজয়ম ইতি কাব্যগ্রন্থাৎ গৃহীতঃ। 3 নম্বর প্রশ্নটি, শিবরাজবিজয়ম কাব্যস্য কৌলবিঙ্কা কদা নীরেষু প্রতিনিবর্তন্তে স্ম। এর বাংলা মানেটা এইরকম, শিবরাজ বিজয়ম এই কাব্যটিতে কলবিঙ্কা মানে চড়ুই পাখিরা, কদা মানে কখন, নীরেষু তাদের বাসায়, প্রতিনিবর্তন্তে স্ম ফিরে যাচ্ছিল। উত্তরটি এইভাবে লিখতে হবে, আষাঢ় মাসস্য সায়ংকালে ভগবান সূর্য যদা অস্তং ইয়াতি তদা কলবিঙ্কা নীরেষু প্রতিনিবর্তন্তে স্ম। 4 নম্বরটা, কোপি শিববীরস্য বিশ্বাসপাত্রম। আর এটি হলো একটা টেক্সটের লাইন। তো এখানটায় সেই টেক্সটের একটা লাইন আছে, শিবরাজ বিজয়ের শিববীরের কোনো এক বিশ্বাসভাজন পাত্র যাচ্ছিল, এরকম একটা মানে ছিল। তো এখানে এই লাইনটি তুলে দিয়ে বলছে শিববীরস্য বিশ্বাসভাজনম ক। এটা পড়ে আমরা সংস্কৃত ভাষা না জানলেও একটা আন্দাজে মানে বুঝতে পারছি শিববীরের বিশ্বাসভাজনম পাত্রটির কে বা তার নাম কি, এটা লিখতে বলছে। তো এই উত্তরটি এইভাবে লিখেছি, শিববীরস্য বিশ্বাসভাজন রঘুবীর সিংহ। আর কমা দিয়ে বা দাঁড়ি দিয়ে পরের লাইনে লিখেছি স গুপ্তচর, সে একজন গুপ্তচর। 5 নম্বর প্রশ্নটি হলো শিববীর ক। উত্তর হবে শিববীর
ছত্রপতি শিবাজি স মারাঠা কেশরী নামনা অভিহিত। 6 নম্বর প্রশ্নটি শিববীরস্য সেবক ক, অর্থাৎ এখানে বলতে চাইছি শিববীরের সেবক কে। সেবক বলতে এখানে গুপ্তচরটির নাম জানতে চেয়েছি। গুপ্তচরকে আর একভাবে বললে সেবক বলা হয়। তো এইভাবে যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় তাহলে এটা বুঝতে হবে এখানে শিববীরের যিনি গুপ্তচর তার কথা জিজ্ঞাসা করছে, তো তার নামটি লিখতে হবে। এইভাবে লিখেছি শিববীরস্য সেবক শ্রী রঘুবীর সিংহ। তারপরে 7 নম্বরটা বলছে শ্রী রঘুবীর সিংহ কুত্র গতবান। এখানের মানেটা বলতে চাইছেন যে শ্রী রঘুবীর সিংহ কোথায় যাচ্ছিলেন। তো উত্তরটি এইভাবে লিখেছি শ্রী রঘুবীর সিংহ শিববীরস্য পত্রং নীত্বা সিংহ দুর্গাৎ তোরণ দুর্গাৎ গতবান। তারপরে 8 নম্বর বাংলা মানেটি হচ্ছে শ্রী রঘুবীর সিংহ শিববীরের একটা চিঠি নিয়ে সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিলেন। 8 নম্বরটি শ্রী রঘুবীর সিংহস্য বয় কিয়তি আসিত। শ্রী রঘুবীর সিংহ 16 বর্ষীয় আসিত। এখানে শ্রী রঘুবীর সিংহের বয়সটি জানতে চেয়েছিল, আমি এইভাবে উত্তর বলেছি 16 বর্ষীয় আসিত। শ্রী রঘুবীর সিংহ কেন তোরণ দুর্গম গত। এখানে শ্রী রঘুবীর সিংহ কেন মানে কিসের দ্বারা তোরণ দুর্গে যাচ্ছিলেন। এর উত্তরটি হবে শ্রী রঘুবীর সিংহ অশ্বিন তোরণ দুর্গম গতঃ। 7 নম্বর প্রশ্নটি আর একবার বলছি, আমার একটু বলতে ভুল হয়েছিল। শ্রী রঘুবীর সিংহ শিববীরস্য পত্রং নীত্বা সিংহ দুর্গাৎ তোরণ দুর্গম গতবান। ওটা দুর্গাৎ সিংহ দুর্গাৎ, তারপর একটা তোরণ দুর্গম গতবান, তোরণ দুর্গতে যাচ্ছিলেন, সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিলেন। এবার 9 নম্বর প্রশ্নটি শ্রী রঘুবীর সিংহ কেন তোরণ দুর্গম গত। ওটা বললাম অশ্বিন তোরণ দুর্গম গতঃ। 10 নম্বরটি শিববীরস্য গুপ্তচরস্য নাম কিম আসিত। শিববীরের গুপ্তচরটির নাম কি ছিল। শিববীরস্য গুপ্তচরস্য নাম শ্রী রঘুবীর সিংহ আসিত। 11 নম্বরে এখানে দুটি প্রতিশব্দ যদি লিখতে বলে ক্লেশেন, ক্লেশেনের প্রতিশব্দ সংস্কৃত প্রতিশব্দ কষ্টেন হয়, হয় মানে ঘোড়া, ঘোড়া সংস্কৃত একটা প্রতিশব্দ ঘোটক। 12 নম্বরটি শ্রী রঘুবীর সিংহস্য মুখমণ্ডলম কি দৃশং আসিত। পাঠ্যাংশে অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে শ্রী রঘুবীর সিংহের মুখমণ্ডলটি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। আমি উত্তর লিখেছি শ্রী রঘুবীর সিংহস্য মুখমণ্ডলম পদ্মমিব আসিত। পাঠ্যাংশে শ্রী রঘুবীর সিংহের মুখটি পদ্মের মতো বলা হয়েছে। 13 নম্বর শ্রী রঘুবীর সিংহস্য উষ্ণীষম কীদৃশম আসিত। শ্রী রঘুবীর সিংহের উষ্ণীষম মানে মাথায় যে পাকড়িটি পড়েছিল সেটি কেমন, কি বর্ণের ছিল। শ্রী রঘুবীর সিংহস্য উষ্ণীষম হরিত বর্ণম ইব আসিত। শ্রী রঘুবীর সিংহের উষ্ণীষটি হরিত বর্ণের মতো ছিল। তো এখানে হরিত মানে সবুজ বর্ণ আর ইব মানে মতো, আসিত মানে ছিল। 14 নম্বর প্রশ্নটি শিবরাজ বিজয়ম অস্য নায়ক ক। অর্থাৎ বলতে চাইছে শিবরাজ বিজয়ম এই গ্রন্থটির নায়ক কে। এইটি ভালো করে মনে রাখবার মতো। যদি বলে শিবরাজ বিজয়মের নায়ক কে তাহলে বলতে হবে শিববীর, আর যার আরেকটা অন্য নাম শিবাজি। শিবরাজ বিজয়ম বললে কিন্তু শিববীর বলতে হবে, এটা ভালো করে একটু খেয়াল করে লিখতে হবে। যদি বলে দেয় শিবরাজ বিজয়মের নায়ককে সেটা কিন্তু শিববীর, শিবাজি যার নাম। তো উত্তরটা এইভাবে লিখেছি শিবরাজ বিজয়ম অস্য নায়ক শিববীর
यस्य नामान्तरं छत्रपति शिवाजी। 15 নম্বর প্রশ্নটি প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশস্য নায়ক ক। প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশের নায়ক কে? আগের প্রশ্নটি কিন্তু শিবরাজ বিজয়ের নায়ক কে জানতে চেয়েছিল, এখানে বলতে চাইছে যেটি আমাদের পাঠ্যাংশ সেইটুকুর কে নায়ক, মানে প্রতিজ্ঞা সাধনামের নায়ক কে। সেক্ষেত্রে কিন্তু বলতে হবে প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশস্য নায়ক শ্রী রঘুবীর সিংহ। তো এই 15টি কোশ্চেন হলো। এবার যদি এর মধ্যে থেকেই কমন এসে যাবে, আর এর মধ্যে থেকে যদি কমন না আসে তাহলেও অনেক সময় অনেকে ভয় পায় যে সংস্কৃত ভাষায় কিভাবে প্রশ্ন লিখব। তো সেক্ষেত্রে আমি বলি ভয় পাওয়ার কিছু নেই। আসলে পরীক্ষায় যে প্রশ্নটি দেওয়া থাকবে উত্তর লেখবার সময় বেশিরভাগ শব্দই ওই প্রশ্নটিতেই আছে, মানে হুবহু ওই প্রশ্নটাই লিখে দিতে হবে। শুধু যেমন যদি বলা হয় শিববীরস্য গুপ্তচর ক, তো আমি উত্তর যখন লিখব সবটাই এক হবে, শিববীরস্য গুপ্তচর ক এর বদলে আমি শুধু লিখব শ্রী রঘুবীর সিংহ। তো এইরকম যদি আবার বলতে চাই প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশং কস্মাৎ গ্রন্থাৎ গৃহীত, সেক্ষেত্রে আমাকে বলতে হবে প্রতিজ্ঞা, একই লিখব, প্রশ্নটি যেমন আছে উত্তরটাও হুবহু হবে, শুধু উত্তরটার অংশ শব্দটা যেটুকু হবে ওইটুকু শুধু আমাকে নিজেকে লিখতে হবে। তো প্রশ্নটা আমি দেখে দেখে হুবহু লিখে দেবো, লিখেছি তাই প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশং অম্বিকা দত্ত ব্যাসবিরচিতস্য শিবরাজ বিজয়ম ইতি কাব্যগ্রন্থাৎ গৃহীত। তো আমি শুধুমাত্র শিবরাজ বিজয়ম এই শব্দটাই নতুন লিখেছি, তারপর যা প্রশ্নে যা আছে সেইগুলোই সব লিখেছি, নতুন কিছুই লিখিনি। উত্তরটা তো আমাকে লিখতে হবে, তাই জন্য উত্তরটা নতুন। আর হ্যাঁ, এক্ষেত্রে টেক্সটটা ভালো করে পড়তে হবে। যদি কোনো লাইন হুট করে তুলে দিয়ে বলে এই লাইনে কোনো একটা কিছুর জিজ্ঞাসা করে, যেমন এখানে আমি বলেছিলাম একটা প্রশ্ন শিবরাজ বিজয়ম কাব্যস্য কলবিঙ্কা কদা নীরেষু প্রতি নিবর্তন্তে স্ম। তো কলবিঙ্কা ওই শব্দটা যদি আমার টেক্সটটা পড়া থাকে দেখলেই আমি বলতে পারবো কলবিঙ্কা বলতে চড়ুই পাখিদের কথা বলা হচ্ছে। আর কখন যাচ্ছিল, কদা মানে কখন, তো আষাঢ় মাসস্য সায়ংকালে। আর আমি ভগবান সূর্যটা এক্সট্রা লিখেছি, ওটা না লিখলেও হবে, আষাঢ় মাসস্য সায়ংকালে কলবিঙ্কা নীরেষু প্রতি নিবর্তন্তে স্ম বলে দাঁড়িয়ে দেব। প্রশ্নে শুধু যখন আমাকে প্রশ্ন করেছে জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে, আমি যখন উত্তর লিখব শুধু দাঁড়িয়ে হবে। তো এইটুকুই তফাৎ, হুবহু প্রশ্নটাই হবে, শুধুমাত্র যেটুকু উত্তর ওইটুকু অংশ আমাকে এক্সট্রা লিখতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে টেক্সটটা ভালো করে অবশ্যই পড়তে হবে, আর টেক্সটটা বারবার পড়া থাকলে তবেই উত্তরগুলো করা যাবে। তো টেক্সটটা না পড়ার কিছু নেই, এটা একটা গল্পের মতনই। তো বারবার যদি পড়া থাকে উত্তর লেখা সহজ হবে। সংস্কৃত উত্তর লেখা খুব কঠিন নয়, আর যারা একাদশ শ্রেণীতে পড়ে তাদের একদমই সহজ সহজ আসে। প্রশ্নটা হুবহুই উত্তর তাই লিখতে হয়, কোনো নতুন শব্দ লিখতে হয় না। তো আজকে এটুকুই।